ইয়াদ নয়, দুইটা দিছে, আমাকে তো ডাউনলোড করতে হবে। এই কই ডাউনলোডের অপশন দেখ, কোন অপশন নেই এখানে, এই যে কই অপশন। আই তুই বান্না করে করতে পারছিস। বেই করছি তো এবার। দেখ লেখা আছে ডাউনলোড দ্য ভিডিও। আরে ওটা আসতেছে না। তুই প্লে কর। প্লেই তো করছিস, দেখতেছিস না? কোনটি প্লে কর? ফ্ল্যাশ প্যান অবশ্যই। সবাই কেমন আছো? ভালো আছি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তোমরা ভিডিওটা একটু অন করো তো। ভিডিও অন করো। এখন তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস, তাই না? ইয়া ম্যাম। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ভিডিওটা করো। হ্যাঁ, আর তোমাদের সামনে কিন্তু অবশ্যই গার্হস্থ্য বিজ্ঞান বই থাকতে হবে, তাই না বাবা? জি ম্যাম। বইটা নিয়েছো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমরা তৃতীয় অধ্যায়টা বের করো। সবাই বের করেছো? জি ম্যাম। তাহলে অ্যাটেন্ডেন্স আমরা করা লাগতেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আজকের গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। সবাই ভালো আছো? হ্যাঁ, আচ্ছা, আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোসাম্মদ সানজিদা আক্তার, সহকারী শিক্ষক। আচ্ছা, তোমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে তোমরা একটা ছবি দেখো। আচ্ছা, এটা কিসের ছবি বলো তো? বাড়ি। বাড়ি, তাই না? আচ্ছা, এটা একটা বাড়ির ছবি, অর্থাৎ একটা গৃহের ছবি, তাই না? আমরা সবাই কিন্তু কোনো না কোনো গৃহে বাস করি, ঠিক তো? আচ্ছা, তবে এই গৃহে আমরা সবাই বাস করি এবং এখানে যদি একটা শান্তিপূর্ণ সুন্দর যদি একটা পরিবেশ বজায় থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এখানে ভালো লাগবে, তাই না? তাহলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই গৃহের কিছু নিয়ম কানুন আমাদেরকে মানতে হবে, তাই না? তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তোমরা আমার সঙ্গে একটু কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, অবশ্যই এখানে থাকতে গেলে শান্তিপূর্ণ সুশৃঙ্খল গৃহ হলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়, তাই না? তাহলে আজকে আমাদের পাঠের বিষয়টা কি বলো তো? আজকে আমাদের পাঠের বিষয় গৃহ ব্যবস্থাপনা, তাই না? তাহলে আমরা একটু দেখে নিই আমাদের পাঠ শিরোনামটা কি, গৃহ ব্যবস্থাপনা। আচ্ছা, আমরা আমাদের কিন্তু সব আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সবকিছু কোথায় পূরণ হয় বলো তো? সবকিছু আমাদের গৃহে পূরণ হয়, তাই না? আর এই ইচ্ছে বা উদ্দেশ্যগুলো পূরণ করতে হলে আমাদেরকে কি করতে হবে? বিভিন্ন রকম কাজ করতে হয়, তাই না? একটা পরিবারে কিন্তু বিভিন্ন সদস্য থাকে এবং বিভিন্ন সদস্যরা কিন্তু তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তাই না? এবং তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করবে যে আমাদের বাসাতে আমরা যতগুলো সদস্য আছি সবাই কিন্তু আমরা কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত, তাই না? সবাই মিলেই কিন্তু
কাজ সম্পন্ন করে গৃহটাকে আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খল ভাবে কিন্তু আমরা রাখতে সাহায্য করি। আচ্ছা আচ্ছা, গৃহে আর এই গৃহটাকে সুশৃঙ্খল এবং ভালো রাখতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই একটা ব্যবস্থাপনা দরকার, তাই না? আর এই ব্যবস্থাপনাতেই কিন্তু আমাদের কতগুলো আসলে ব্যবস্থাপনাটা আমরা সঠিকভাবে করতে গেলে আমাদেরকে কিন্তু কতগুলো পদ্ধতি বা ধাপ অনুসরণ করতে হবে, তাই না? আমাদেরকে কি করতে হবে? পদ্ধতি বা ধাপ অনুসরণ করতে হবে। তবে এই অধ্যায়টা পড়ে আসলে আমরা কি শিখবো, কি জানতে পারবো সেটা আমাদের জানা দরকার, তাই না? আমরা এই অধ্যায়টা পড়ে আমরা কিন্তু অবশ্যই আমাদের যে গৃহ ব্যবস্থাপনা আছে এই গৃহ ব্যবস্থাপনার ধারণাটা কিন্তু আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তোমরা এত নড়াচড়া না করে ঠিক হয়ে বসো। আচ্ছা, এখানে দেখো গৃহ ব্যবস্থাপনার কিছু ধাপ রয়েছে, পরিকল্পনা, সংগঠন। সবাই একটু সোজা হয়ে বসো। পুষ্পিতা সোজা হয়ে বসো। আচ্ছা, সংগঠন, তারপরে নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, সিদ্ধান্ত গ্রহণ, তাই না? আমরা যদি পর্যায়ক্রমে, ওয়ালাইকুম সালাম, আমরা পর্যায়ক্রমে এই ধাপগুলো যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে কিন্তু আমরা একটা বাড়িতে বসবাস করতে পারবো। শোনো, তোমরা স্ক্রিনে দাগ দেবে না, ঠিক আছে? স্ক্রিনে দাগ দিলে সমস্যা, দেখতে ভালো লাগে না, ঠিক আছে? যে দাগ দিয়েছে দাগগুলো উঠায় না। হ্যাঁ, দাগগুলো উঠায় না বাবু, স্ক্রিনে দাগ দিলে ভালো লাগবে না, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে যে প্রথমে আমরা আসছি, আমরা একটা কাজ, দেখো তোমরা স্ক্রিনটা দাগ দিয়ে কেমন নষ্ট করে ফেলতেছো, দাগগুলো উঠাই ফেলো। কারা এই দাগগুলো দিচ্ছ বাবা? এটা কিন্তু একদম ঠিক না, তাই না? পড়াতে ডিস্টার্ব হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের আসতেছে কি, সবাই একটু এদিকে মনোযোগ দাও। তোমাদের সাউন্ড গুলো এখন আনমিউট করে রাখো যাতে শোনা না যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা আসতেছি পরিকল্পনা। একটা কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হয়? পরিকল্পনা করে এগোতে হয়, তাই না? আমরা যদি পরিকল্পনা ছাড়া কোনো কাজ করি তাহলে কি সেই কাজের উদ্দেশ্য কি পূর্ণ হবে? পুষ্পা সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো একদম। হ্যাঁ, তাহলে দেখো একটা গৃহে আমাদের কিন্তু অনেক লক্ষ্য থাকে, তাই না? এই লক্ষ্যটাকে পূরণ করতে হলে এবং লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদেরকে অনেকগুলো ধাপ পার হতে হয়। তার প্রথম ধাপ কি? আমাদের পরিকল্পনা। আমরা পরিকল্পনা ছাড়া কোনো কাজ করতে গেলে কি সে কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো? পরিকল্পনা ছাড়া কোনো কাজ করতে গেলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না, তাই না? এই জন্য করে আমাদেরকে কি করতে হবে? একটা পরিকল্পনা করতে হবে। ঠিক তেমনি গৃহ ব্যবস্থাপনাতেও আমাদের প্রথমে পরিকল্পনা করে নিতে হবে। আর পরিকল্পনা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে আসলে কাজটা কিভাবে করা হবে, কেন করা হবে, এই সম্বন্ধে চিন্তা ভাবনা করার নাম হচ্ছে পরিকল্পনা। বাবা, তোমরা ভিডিওটা একটু অন করো। তোমরা সবাই ভিডিওটা অফ করে রাখছো কেন? তানিশা, অনামিকা, তোমরা ভিডিওটা অন করে রাখো। হ্যাঁ, ভিডিওটা অন করো। হ্যাঁ, অনামিকা সরকার, ভিডিওটা অন করো। হ্যাঁ, তারপর MHD, এটাতে কি বোঝাচ্ছে? বোঝা যাচ্ছে না। যেই হও না কেন ভিডিওটা অন করো। হ্যাঁ, আমরা তো সরাসরি কথা বলবো, ঠিক আছে? ভিডিওটা অন করো। আচ্ছা, তাহলে দেখো তো আমরা আসলে একটা কাজ করতে গেলে কাজটা কিভাবে করব, কেমন করে করব, তাই না? এটা করতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। আর পরিকল্পনা হলো পূর্ব থেকে একটা স্থিরকৃত একটা কাজ। যেমন ধরো আমরা যদি কোথাও বেড়াতে যাই, তাই না? পিকনিকে যাই বা যেখানেই যাই না কেন, আমাদেরকে আগে পরিকল্পনা করতে হবে আমরা কোথায় যাব, কখন যাব, তাই না? কিভাবে যাব, তাহলে আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, সেখানে যে আমরা কি করবো, এরকম আমাদের বিভিন্ন পরিকল্পনা থাকে, তাই না? তাহলে কিন্তু আমাদের কি হয়? সেই লক্ষ্যটা পূরণ হবে যদি আমাদের পরিকল্পনা থাকে। আর পরিকল্পনা ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য কি হবে না, সফল হবে না। ঠিক তেমনি যে পরিকল্পনা প্রণয়নের সময় আর সদস্যদের মধ্যে কিন্তু অবশ্যই এখানে কি করতে হবে? ভালো সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়, তাই না? তো এখানে
পরিকল্পনা যা আমরা নিব তার আগে কিন্তু আমাদেরকে কি করতে হবে, কিছু বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে একটা পরিকল্পনা করতে গেলে। যেমন পরিবারের বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে এবং প্রত্যেকের কিন্তু সুবিধা অসুবিধা চিন্তা করে কিন্তু আমাকে পরিকল্পনা করতে হবে, তাই না? তুমি যে একটা জায়গায় বেড়াতে যাবে বা তুমি কোথাও একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে যাচাই করতে হবে, তোমার পরিবারের অন্যান্য সদস্যদের মতামত নিতে হবে, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে ওখানে গেলে তোমার জন্য যাওয়া ঠিক হবে কিনা, বা তুমি যে কাজটা করতে যাচ্ছ সে কাজটা ঠিক হবে কিনা, ঠিক আছে? এরকম করে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। তারপরে বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে কি করতে হবে, সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, তারপরে কাজ করার ইচ্ছা অনিচ্ছা, এই জিনিসগুলো কি করতে হবে, বিবেচনায় আনতে হবে। সঠিক পরিকল্পনা করতে হলে অবশ্যই বিভিন্ন সদস্যদের মধ্যে কি করতে হবে, সুন্দর সম্পর্ক থাকতে হবে, তাই না? কোনো একটা কাজের ক্ষেত্রে পরিকল্পনা করতে গেলে তাদের সঙ্গে যদি আমার পরিবারে আরো সদস্য আছে সবার সঙ্গে যদি আমরা সমন্বয় করে সুন্দরভাবে যদি আমরা পরিকল্পনা করি, তাহলে কিন্তু এটা আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আর পরিকল্পনাটা এমন হতে হবে, যদি কোনো আমি একটা পরিকল্পনা করে ফেললাম, হ্যাঁ যদি কোনো সমস্যা হয় তাহলে জানি সেই পরিকল্পনাটা আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, তাই না? এরকম একটু নমনীয় থাকতে হবে, যে এত কঠিন হওয়া যাবে না যে না আমি এটা পরিকল্পনা করেছি আমাকে এটা একদম বাস্তবায়ন করতেই হবে, এটা করতে যে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে তবুও করতে হবে। কিন্তু না, আমরা যখন দেখতেছি যে অনেক অসুবিধা হচ্ছে তখন কিন্তু আমরা কি করব, এটা হচ্ছে আমরা নমনীয় রাখবো, যাতে প্রয়োজন বোধে আমরা এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এরপরে আসছে সংগঠন, তাই না? দ্বিতীয় পর্যায়ে সংগঠন। সংগঠনটা কি আসলে দেখো, আমরা যে একটা পরিকল্পনা করলাম এবং পরিকল্পনা অনুযায়ী যে আমরা কাজ করব, এই কাজগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কি করতে হবে, একটা সংযোগ সাধন থাকতে হবে, তাই না? তুমি যে কাজগুলো করছো, যাদেরকে নিয়ে করছো, যেভাবে করছো, তাদের মধ্যে যদি একটা সমন্বয় না থাকে তাহলে একটা সংযোগ থাকতে হবে, তা না হলে কিন্তু কোনো কাজ সম্পন্ন হবে না, তাই না? আচ্ছা, তো সংগঠনের পর্যায়ে আসলে কোন কাজ কোথায় কিভাবে করা হবে সেটা স্থির করা হয়। আর সংগঠনের পর্যায়ে পরিবারের বিভিন্ন সম্পদ সম্পত্তি জানতে হবে এবং এই সম্পদটাকে আসলে আমরা কিভাবে কাজে লাগাবো, এবং কোন কাজে কি কি সম্পদ ব্যবহার করা হবে, এটার মধ্যে কিন্তু আমাদেরকে কি করতে হবে, একটা সমন্বয় রাখতে হবে। তবে সংগঠনের কিন্তু আবার পর্যায় আছে, যেমন দেখো যে ব্যক্তি তার করণীয় কাজে বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস আছে, অর্থাৎ একজন ব্যক্তি যখন কাজটা করবে, তুমি যাকে দিয়ে কাজটা করাচ্ছ, ঠিক আছে, এখন তার মধ্যে একটা বিভিন্ন অংশের একটা কি হবে, একটা ধারাবাহিক বিন্যাস থাকবে, তাই না? এই স্ক্রিনে কে দাগ দিচ্ছ বাবা? হ্যাঁ, এগুলো কি? যে দাগ দিয়েছো সে দাগটা উঠাই নাও, দাগটা উঠাই না, দেখো তো স্ক্রিনটা দেখতে কত খারাপ লাগছে, তাই না? সাহা, পুষ্পা, দেখো তো কে দাগ দিয়েছে, উৎসবকে, নামটা দেখা যাচ্ছে, এটা দাগটা উঠাই নাও বাবা, না হলে স্ক্রিনটাতে সমস্যা নেই, দেখতে খারাপ লাগছে। আচ্ছা, আমরা একটু পড়াশোনায় মনোযোগী আসি। যে তারপরে যে দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি আসলে কোন কাজ, তাকে যে কাজটা দেওয়া হয়েছে, তাই না, সে কোন কাজ আগে করবে এবং কোন কাজ পরে করবে তার কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে। যেমন যে কাজটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না, সে কাজটা একটু আগে করলো, যেটা ওর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ সেটা একটু পরে করলো, তাই না? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এরপরে তৃতীয় পর্যায়ে আছে যে ব্যক্তি তার একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তির দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করা। অর্থাৎ দেখা যায় যে কোনো কাজ ব্যক্তি হয়তো নিজে করলো বা কাজগুলো হয়তো অন্য ব্যক্তি দ্বারা বা তাদের মধ্যে যে সমন্বয় করলো, সেদিকেও কিন্তু তাদের কি করতে হবে, একটা সেভাবে কিন্তু কাজ থেকে তাকে একটা কাঠামো তৈরি করতে হবে, যে কিভাবে আসলে কাজটা করা যাবে। তাকে নির্দেশন, যেমন এখানে নির্দেশনা, তাই না, তাদেরকে যাদেরকে নিয়ে আমরা যাদেরকে নিয়ে কাজটা করা হবে কিভাবে করবে তাদের মধ্যে একটা নির্দেশনা থাকবে যে কিভাবে কাজটা করতে হবে এবং কারা কারা কাজটা করবে, এটা কিন্তু কি করতে হবে, একদম সমন্বয় সাধন করতে হবে, তাই না? এটা তো কি করতে হবে, সমন্বয় সাধন করে কিন্তু কাজটা দাগায়ে দেখো কি অবস্থা করে ফেলছে। হ্যাঁ, এটা কি করতেছে বুঝতে পারছেন না? হ্যাঁ, এই যে উৎসবকে, এই উৎসব
দেখো তো এগুলো কি করে ফেলছে এরা। হ্যাঁ, দাঁড়া আমরা আবার ক্লাসে আসতেছি। রাস্তায় কাজ ধরবে না, এটা নাই, এটা থাক। হাই রে কি অবস্থা করছে। দেখো কি রকম দুষ্টু ছেলে পেলে যে কি অবস্থা করে ফেলছে। আচ্ছা, তাহলে আমরা যারা যারা কাজটা করব তাই না, তাদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। সমন্বয় ছাড়া কি কোনো কাজ সম্ভব হবে? সমন্বয় থাকতে হবে আমাদের, তাই না? সমন্বয় সাধন করে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আসছি আমরা নিয়ন্ত্রণ। এটাও কিন্তু আসলে গৃহ ব্যবস্থাপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। তোমার যদি কাজে নিয়ন্ত্রণ না থাকে তাহলে কি আসলে কাজটা সম্পূর্ণ হবে? এখানে নিয়ন্ত্রণ কি হচ্ছে, পরিকল্পনা আসলে বাস্তবে কাজে পরিণত করার জন্যই কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণের প্রয়োজন। আর নিয়ন্ত্রণ পরিবারের সকল ব্যক্তির শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজেই কিন্তু নিয়োজিত। আচ্ছা, পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কিনা এটা কিন্তু কি করতে হবে? পর্যবেক্ষণ করা ও প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা এই পর্যায়ে কাজ। আচ্ছা, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে যে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটা হচ্ছে কিনা। অর্থাৎ আমরা যে কাজটা সমন্বয় করে দিলাম তাই না, নিয়ন্ত্রণ আমাদেরকে কি করতে হবে যে আসলে আমরা যেভাবে কাজ করছি বা যাকে দায়িত্ব দিলাম, হ্যাঁ, সে কাজটা সঠিকভাবে করছে কিনা সেটার উপরে কিন্তু কি করতে হবে, আমাদের ওটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। ঠিক আছে, যে কাজটা ঠিকভাবে মানে করছে কিনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো যে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, পর্যবেক্ষণ করে দেখতে হবে যে যে পরিকল্পনাটা করা হয়েছে সে অনুযায়ী আসলে কাজ হচ্ছে কিনা বা যাকে আমরা কাজের দায়িত্ব দিয়েছি সে সঠিকভাবে করছে কিনা। প্রয়োজন বোধে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। যদি তাদের মধ্যে কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই কি করব, যে আমরা যে পরিকল্পনাটা করে কাজ করছি হয়তো সেটা করতে যে দেখা যাচ্ছে যে আমরা যখন কাজটা সঠিকভাবে হচ্ছে না তখন আমরা কি করব, তখন আমরা অবশ্যই কি করব, কাজটাকে আমরা একটু চেঞ্জ করে নিব যে যাতে আমাদের কাজটা ঠিকভাবে হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আবার পর্যায় ক্রমে এখানে বলছে যে কর্মে সক্রিয় হওয়া, অর্থাৎ প্রথম স্তরে কাজে উদ্যোগ নেওয়া বা সক্রিয় হয়ে কাজ করা বোঝায়। কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ কাজে কি করতে হবে, একদম সক্রিয় নিজেকে কি করতে হবে, ওখানে থাকতে হবে, থেকে কাজটাকে কোথায় পরিচালনা করতে হবে, কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে এটা জানা থাকলে আমাদের কি হয়, কাজটা সহজ। আমরা যাকে কাজটা দিচ্ছি আমার নিজেকে কিন্তু আগে সেটা জানতে হবে, তাই না? বাবা তোমরা কি বুঝতে পারছো? স্নেহা কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তারপরে পর্যবেক্ষণ করা। দুই স্তরে পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করতে হয়। অর্থাৎ কাজটা করতে সম্পাদনের সঠিক ও সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে কি এগুলো পরীক্ষা করে দেখতে হয়। তবে কাজ চলাকালীন অবস্থাতেই কিন্তু এগুলো পর্যবেক্ষণ করতে হবে। যখন কাজটা শুরু করেছে আমরা নিজেরা করছি, যাকে দিয়ে আমরা করছি, কাজটা যখন শুরু হচ্ছে তখন কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণটা করতে হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু আমরা কাজের ধারাটা বুঝতে পারবো। পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। যদি সঠিকভাবে করতে যে কোনো সমস্যা হয় তাহলে চট করে যেন আমরা চেঞ্জ করে যে পদ্ধতিতে সঠিকভাবে করবো আমরা সে পদ্ধতিতে কিন্তু ওখানে আমরা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তারপরে পর্যবেক্ষণ কাজ অভিযোজন এবং খাপ খাওয়ানো, অর্থাৎ কোনো নিয়ন্ত্রিত পদ্ধতির তুলনায় তৃতীয় স্তরে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়, হ্যাঁ, অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবেলা করতে হয়। তবে প্রয়োজন অনুযায়ী গৃহীত পরিকল্পনায় কিছুটা রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হচ্ছে অভিযোজন বা খাপ খাওয়া। অর্থাৎ তুমি যে ব্যবস্থা, তুমি যে কাজ করার জন্য যে পদ্ধতি নিয়েছো, যেভাবে করছো, যে পরিবেশে, এখন সেখানে তোমরা আসলে খাপ খাওয়াতে পারবে কিনা, তাই না? এটা কিন্তু একটা বিষয়, যেখানে কিন্তু আসলে অভিযোজন ক্ষমতা বা একটা ক্ষমতা। এরপরে আমাদের আসছে কি মূল্যায়ন। প্রত্যেকটা কাজের যদি মূল্যায়ন না থাকে তাহলে কি কাজ করে আনন্দ পাওয়া যাবে? হ্যাঁ, যেমন তোমরা কি করছো, যে পড়াশোনা করছো, এখন এই পড়াশোনার মূল্যায়নটা কি? পরীক্ষা, তাই না? কাজ করার পরীক্ষা। তাহলে তোমরা দেখো যে যখন আমরা এই যে পড়াশোনা করছি, পড়াশোনার ফলে আমাদের পড়াশোনা করার পরে
আমাদের একটা পরীক্ষা আসে, তাই না? আমরা যদি পরীক্ষা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আসলে পরীক্ষা যদি না থাকতো তাহলে কি আমাদের এই পাঠের কি কোনো মূল্য থাকতো? আমরা কি এটাকে মনোযোগ সহকারে কি করতাম না, তাই না? অবশ্যই আমাদেরকে কি করতে হবে যে আমাদের একটা পরীক্ষা আছে, তাই না? তাহলে কি করতে হবে আমাদের? আচ্ছা, তাহলে দেখো গৃহ ব্যবস্থাপনার একটা ধাপ আছে কি, ব্যাপারটা বারবার কি হয়ে যাচ্ছে। আচ্ছা, মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনায় সর্বশেষ পর্যায় হলো কি মূল্যায়ন থেকে কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারি। আচ্ছা, কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে কি মূল্যায়ন। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপর কাজের ফলাফল নির্ভর করে। কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলো অবদান পুঙ্খানুপুঙ্খরূপে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন ছাড়া কি হবে? কাজের কিন্তু সফলতা বিফলতা বোঝা যাবে না। ঠিক আছে স্নেহা, তোমার স্ক্রিন থেকে হাতটা একটু সরাই নাও। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা কাজ করলাম, এখন এই কাজের যদি আমরা মূল্যায়ন না করি তাহলে এবং কাজে আমরা সফলতা হলাম না আমরা ব্যর্থ হলাম, এটা কিন্তু মূল্যায়ন ছাড়া বোঝা যাবে না, তাই না? তোমাকে একটা কাজ করতে দিতে সেখানে অবশ্যই কি করতে হবে? তোমাকে পর্যবেক্ষণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই কাজের মূল্যায়ন করতে হবে। মূল্যায়নটা যদি না থাকে তাহলে কোনো কাজে সফলতা বিফলতা বোঝা যাবে না। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু কি করতে হয়? ফলাফল যাচাই করতে হয়। উদ্দেশ্য সাধিত না হলে ফলাফল ভালো হলো না বুঝতে পারো। অর্থাৎ আমরা যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণের মাধ্যমে, যদি আমার কাজে যদি সফল না আসে তাহলে কি হবে? এটা আমার কি বুঝতে হবে যে কাজে সফলতা আসে তার মানে কাজটা আমি সঠিকভাবে করতে পারিনি। আর যদি সফলভাবে আসে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমি কাজটা সুন্দরভাবে আমার দ্বারা সম্পাদিত হয়েছে, আমরা যে পরিকল্পনা নিয়েছিলাম সেভাবে কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। এটা সফলতা আসলে বোঝা যাবে, তাই না? তুমি যখন পরীক্ষা দাও, পরীক্ষাতে যখন ভালো রেজাল্ট করবে তখন কি বুঝতে হবে যে হ্যাঁ তুমি পড়াশোনাটা আসলে সঠিকভাবে করেছিলে, তাই না? পরীক্ষাটাও তুমি সঠিকভাবে দিয়েছো। কি হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, তাহলে একটু কথা বলো আমার সঙ্গে যে আমরা যদি অন্য কাজে সফলতা লাভ করি তাহলে কি বুঝতে হবে? যে কাজটা সঠিক হয়েছে, তাই না? সঠিকভাবে আমরা কি করেছি? করতে পেরেছি। আর যদি যেমন পরীক্ষার কথা বলছি যে পরীক্ষাতে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কি হবে? যে আমার আসলে পড়াশোনাটা কি ছিল না, ভালো ছিল না, পরীক্ষাটা ভালো দিতে পারেনি, তাই না? সেজন্য করে কি হয়েছে? রেজাল্ট খারাপ হয়েছে। তো এগুলো হচ্ছে কি আসলে মূল্যায়ন, তাই না? প্রত্যেকটা কাজে কি করতে হবে? মূল্যায়ন থাকতে হবে। আচ্ছা, আর মূল্যায়নের উপর ভিত্তি করে কিন্তু আসলে কি করতে হয়? সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাই না? যে তুমি আসলে কি করছো যখন, যেমন দেখো একটা পরীক্ষার যেমন পিএসসি জিএইচসি এগুলো যে রেজাল্ট হয়, যাদের রেজাল্ট ভালো হয়, যেমন জিএইচসির কথা ধরো, রেজাল্ট ভালো হলে কি বুঝতে হবে? যে সে পরীক্ষায় ভালো করেছে তাহলে তাকে কি করতে হবে? যেমন 9 গেলে তাদেরকে কি করতে হয়? বিষয় ভাগ করে দিতে হয়, তাই না? কে বিজ্ঞান গ্রুপে যাবে, কে মানবিক গ্রুপে যাবে, এরকম ভাগ করা হয়। তাহলে কি দেখে করতে হয়? তাদের যে রেজাল্ট দেখে, যদি যে রেজাল্টটা ভালো হয়, সফল হয়, তাহলে সে অবশ্যই কি করতে পারবে? সায়েন্স গ্রুপে পড়তে পারবে, তাই না? আর তো এইভাবে কিন্তু আসলে দেখা যায় যে এইভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা জীবনের লক্ষ্যটা কিন্তু ওখানেই নির্ধারিত হয়, তাই না? কাজের ভালো এবং কাজের সফলতা এবং ব্যর্থতার উপর ভিত্তি করে। আচ্ছা, মূল্যায়নের জন্য কিন্তু আবার কিছু কিছু বিষয় কিন্তু তোমাদেরকে কি করতে হবে? একটু খেয়াল করতে হবে যে লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা। অর্থাৎ মূল্যায়নে দেখতে হবে যে তোমার যে লক্ষ্য ছিল সে লক্ষ্য হিসেবে তুমি তোমার কাজটাকে সঠিকভাবে করতে পেরেছো কিনা, তাই না? সঠিকভাবে তুমি কাজটাকে করতে পেরেছো কিনা তোমার লক্ষ্য হিসেবে কিন্তু সেটা কি করতে হবে? পরিকল্পিত কাজ লক্ষ্য অনুযায়ী তোমার পরিকল্পিত কাজটা হয়েছে কিনা সেটা তোমাকে কি করতে হবে? অবশ্যই ঠিক মতো হয়েছে কিনা সেগুলো তুমি বুঝতে পারবে। কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করে, অর্থাৎ তুমি কাজে সফল হয়েছো নাকি ব্যর্থ হয়েছে সেটা তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে ওখানে নিরূপণ করতে হবে যে তুমি কাজে সফল হয়েছো
না বিফল হয়েছ? আচ্ছা, এরপরে কাজে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ কি করতে হবে? অনুসন্ধান করে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে তোমাকে কি করতে হবে? কাজে সফল হতে হবে। অর্থাৎ তুমি একটা কাজ করলে, কাজ করার ফলে মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়নের সময় এসে দেখা গেল যে কাজে সফলতা অর্জন করতে পারোনি, ব্যর্থ হয়েছে, তাই না? যে কোনো কাজ যেটা তুমি লক্ষ্য, যেটা নিয়ে তুমি কাজটা শুরু করেছিলে, যখন দেখা গেল যে কাজে তোমার আশানুরূপ ফলাফল আসলো না, তখন তোমাকে কি করতে হবে? ওই যে ব্যর্থ হলে ব্যর্থতা কি করতে হবে? কারণটাকে তোমাকে অবশ্যই কি করতে হবে? ব্যর্থতার কারণ তোমাকে খুঁজে বের করতে হবে এবং ব্যর্থতার কারণ খুঁজে নিয়ে তোমাকে অবশ্যই কি করতে হবে? ব্যর্থতার কারণ খুঁজে নিয়ে তোমাকে সেইভাবে তোমাকে কি করতে হবে? আবার ওইভাবে কাজ করতে হবে, তাই না? ব্যর্থতার কারণ খুঁজে বের করে তুমি কিভাবে সফল হতে পারবে সেদিকে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, দেখো তো তোমার স্ক্রিনটাতে দাগাই দেখছো, হ্যাঁ? এটাকে দেখতে ভালো লাগছে? এরকম দুষ্টামি কিন্তু করা যাবে না, ঠিক আছে? ক্লাসে মনোযোগী হতে হবে ম্যাম, আমরা তোমাদেরকে, করিনি। ক্লাসে মনোযোগী হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো যাদের মনোযোগ নাই, যারা পড়াশোনা ছাড়া এটা নিয়েই বসে যে কখন ক্লাস শুরু হবে, টিচারকে কিভাবে ডিস্টার্ব করা যায়, তাই না? এই মনোভাব নিয়েই এরা শুরু করেছে, পড়াশোনা বাদ দিয়ে শুধু এগুলো দুষ্টামি। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা যে পাঠটা পড়লাম যে গৃহ ব্যবস্থাপনা, দেখো গৃহ ব্যবস্থাপনায় আসলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই গৃহ ব্যবস্থাপনার যে ধাপগুলো আছে এই ধাপগুলোকে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এই গৃহ ব্যবস্থাপনার ধাপগুলোকে আমাকে অনুসরণ করতে হবে, ঠিক আছে? যেমন তোমার যে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, এই যে প্রত্যেকটা ধাপকে যদি আমরা সুন্দরভাবে, সঠিকভাবে, সময় মতো যদি আমরা মানে কাজগুলো সম্পূর্ণ করি, প্রত্যেকটা ধাপ যদি সম্পূর্ণ করি, তাহলে আমাদের ব্যবস্থাপনাটা কিন্তু অবশ্যই কি হবে? অবশ্যই সুন্দর হবে, তাই না? এই ধাপগুলো, এবং দেখা যাবে যে গৃহের কিন্তু একটা গৃহটাকে কিন্তু একটা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল এবং সুন্দরভাবে কিন্তু সুন্দরভাবে গড়ে তোলা যায়, তাই না? এবং প্রত্যেকটা সদস্যের মধ্যে আমরা সদস্যের মধ্যে কিন্তু একটা সুন্দর সদ্ভাব বজায় থাকবে, সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা যে আমরা যে লক্ষ্য বা যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, তাহলে সেই উদ্দেশ্য বা লক্ষ্যটাকে আমাদেরকে পরিপূর্ণ করতে গেলে এবং সুন্দরভাবে হচ্ছে, এই মেজ দিয়ে খুব ডিস্টার্ব করতেছে, বারবার স্ক্রিনে দাগাচ্ছে। তোমাদের ক্লাস নেই বাবা, এটা তো মেয়েদের, ঠিক আছে? গার্হস্থ্য বিজ্ঞান, অযথা তোমরা ডিস্টার্ব করো না, যাদের ক্লাস নেই তারা ডিস্টার্ব করবে না। আচ্ছা, তাহলে দেখো আমরা তাহলে যে লক্ষ্য বা যে উদ্দেশ্য পূরণের জন্য আমরা কাজগুলো করলাম বা আমরা পরিকল্পনা করলাম, সেটার জন্য আমাদের সকলের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটা কাজে কিন্তু আমাকে অবশ্যই ধাপে ধাপে এগোতে হবে, ধাপে ধাপে এগোতে হবে, তাহলেই কিন্তু দেখা যাবে যে আমরা সুন্দরভাবে, সঠিকভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি, তাই না? তো সবাই কিন্তু আজকে যে পর্যন্ত পড়া হলো, সবাই কিন্তু সুন্দরভাবে পড়বে, যে পাঠটা পড়া হলো সুন্দরভাবে পড়বে আর মনোযোগ দিয়ে পড়বে, যেহেতু এখন তোমরা বাসাতে অনেক সময় পাচ্ছ, তাই না? যেহেতু স্কুল নাই, বাসাতে বসে ক্লাস, তবে তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে। আর যেদিন যে পড়াটা হবে সেদিন সেই পড়াটা তোমরা নিজেরা কি করবে? নিজেরা আর কয়েকবার করে পড়ে নিজেদের আয়ত্তে নিয়ে আসবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি, শেষ করার আগে তোমাদের সঙ্গে আরেকবার একটু কথা বলি যে আজকে যে পাঠটা পড়া হলো তোমাদের কেমন লাগলো বাবা? স্নেহা, কথা বলো, কেমন লাগলো আজকে যে পড়াটা হলো? ভালো, ভালো লাগছে। তোমরা কি বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝতে পারছি। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় বোঝার, হ্যাঁ, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, হ্যাঁ? আর অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। আর শোনো, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা লিভ করতে পারো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।
শেষ। শেষ। 11টা 5 বাজে। বন্ধ কর। শেষ।